উচ্চারণ আর ও কি? অন্যান্য শব্দ বা তথ্য সম্বলিত যে গ্রন্থ তাকে অভিধান বলা হয়, এরকম ডেফিনেশন দেওয়া আছে স্যার। আচ্ছা, গুড। এখন অভিধান কয় প্রকার জানেন আপনারা? স্যার পড়ছিলাম অনেক প্রকারই, কিন্তু এখানে এই বইতে 2 প্রকার বা 3 প্রকার এরকম উল্লেখ করা আছে। এই পৃথিবীতে যতগুলো অভিধান প্রকাশিত হয়েছে, অধিকাংশ অভিধানই হলো এখানে এই বইতে যেটা অভিধান প্রকারভেদ দেওয়া আছে, এই প্রকারের সাথে আমি যেটা বলবো সেই প্রকারের হুবহু মিল হবে না। মনে থাকবে? জি স্যার। কারণ কারণ হচ্ছে এটা হলো বিএ বিএসএস পাস কোর্সের জন্য লেখা, আর আপনারা সবাই সম্মানিত ব্যক্তি, সম্মান করেন সেজন্য। তে অভিধান তো মূলত কোনো একটি ভাষার শব্দ, সেই শব্দ উৎস, কোথা থেকে শব্দটা আসলো এবং সেই শব্দের কি কি অর্থ হয়। আমরা মূলত অভিধান ব্যবহার করি বানান আর অর্থ দেখার জন্য, তাই না? তাই তো। জি স্যার। আমরা ক্লাসে অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় সবাই পণ্ডিত ব্যক্তি পারে। তো শেষের দিকে যেগুলো পড়াবো সেগুলোই প্রশ্ন বেশি দিয়ে দেব, ঠিক আছে না? জি কি স্যার। বলেন জি জি স্যার। স্যার। আগের গুলো যেগুলো পড়াই সেগুলো বাদ দিয়ে ওই একদম একদম। শেষের শেষের গুলো থেকে প্রশ্ন বেশি থাকবে, তাহলে পরে ভালো হবে, ঠিক আছে না? জি স্যার। স্যার এটা তো বৈষম্য হয়ে গেল স্যার। জি আয় স্যার। কিসের? প্রত্যেকটা ক্লাসে না থাকাই হলো শয়তানি, মানে স্টুপিডিটি, উল্টা পাল্টা কথা। তার কারণ ঘটনা হলো যে ক্লাসে উপস্থিতি, বাসায় বসেও যদি আপনারা উপস্থিত না হতে পারেন, তাহলে তো এর থেকে ন্যাক্কারজনক আর কি বা হতে পারে। কারণ আপনি এত কষ্টের মধ্যেও দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা ক্লাস তো মিস দেন নাই, প্রতিটা ক্লাস আমাদের সময় মতো নিয়েছেন। আচ্ছা, মানে সবারই ব্যক্তিগত কাজ থাকতে পারে বাট আচ্ছা ঠিক আছে, এ নিয়ে আর কথা বলার দরকার নেই। এই যে যে বললো অভিধানের সংজ্ঞা ছোট করে, আরো সংজ্ঞা আছে, তা আমরা এটা করে রাখলাম যে অভিধান হলো কোন শব্দের ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম। তারপরে উচ্চারণ, প্রতিটা শব্দ কিভাবে উচ্চারণ হয়, প্রমিত উচ্চারণ। এছাড়া অন্যান্য তথ্য সমেত, অর্থাৎ সেই শব্দের উৎপত্তি, কোন ভাষা থেকে আসলো, কিভাবে আসলো, এই সব কিছুই কিন্তু অভিধানে থাকে। এই পৃথিবীতে যতগুলা অভিধান, অধিকাংশ অভিধানই কিন্তু আপনার বানানকে মূল্য দেয়া হয়েছে, বানান অভিধান অধিকাংশ ক্ষেত্রে। একমাত্র অভিধান এই পৃথিবীতে, যেটি বর্ণনামূলক অভিধান এই পৃথিবীতে আছে, সেই অভিধানটার নাম আপনারা জানেন? একটি মাত্র অভিধান আছে, মানে বাংলায় ওরকম আছে কিন্তু সেভাবে হয়নি, চেষ্টা করেছিল এরা। কেমন, এটা আপনারা জানেন? নো স্যার। স্যার জানি। বলেন তো কোনটা? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। কে মূল? এনসাইক্লোপিডিয়া তো বাবা, সেটা তো ওর মধ্যে সবকিছুই আছে, সেটা তো আলাদা জিনিস। এটা হলো যে জনসনের যে অভিধানটা, যেটা আমরা অক্সফোর্ড, মানে তার যে প্রথম নাম ছিল সেই নাম আর বললাম না, আর একদিন বলে দেবো, এমনি মুখে বলে দিই। তার যে নাম সরাসরি, মূল যে জনসনের যে অভিধানটি, পরবর্তীকালে তার যে জনপ্রিয় নাম স্যার অক্সফোর্ড স্যার, এটা কি ডিকশনারি। স্যার স্যামুয়েল জনসনের লেখাটা স্যার? রাইট, রাইট। লেখা সংকলিত বলতে হবে। লেখক, এই পৃথিবীতে কোনো অভিধানের লেখক নেই, মনে রাখবেন। এই পৃথিবীর কোনো অভিধানের লেখক নেই। কারণটা কি? লেখক হচ্ছে ওই ব্যক্তি যিনি একটা কিছু সৃষ্টি করেন। অভিধানে
সংকলিত করা হয়, মানে পুরাতন যে জিনিস, তবে এখানে অনেকেই পাণ্ডিত্য দেখিয়েছেন, এই পৃথিবীতে সেরা হয়েছেন, ওই ভাষার উপকার করেছেন। যে ভাষার অভিধান যত ভালো, যে ভাষার পরিভাষা যত ভালো, সেই ভাষা তত উন্নত হয়। তো এখন জনসনের যে অভিধানটি, তিনি যখন স্প্যানিশ থেকে, জার্মান থেকে, যেটা জার্মান ভাষা বলে আজকাল, জার্মান থেকে, ফরাসি থেকে, ল্যাটিন থেকে, এই যে প্রচুর শব্দ সম্ভার উনি গ্রহণ করলেন, একদম সমানে আনলেন, এই যে গ্রহণ করাটা, এটা কিন্তু উনি করেছিলেন। এবং এটা, এই যে, এবং উনি যেটা বর্ণনা করেছেন কিন্তু শব্দগুলোর, এটা বর্ণনামূলক অভিধান। এছাড়া এই পৃথিবীতে যত অভিধান আছে, যত অভিধান, অধিকাংশই মূলত এক কথায় বানান অভিধান বলা হয়। কারণ কি, আমরা অভিধানে চট করে দেখি এই বানানটা কি, এটা একটু দেখে নিত, বা একটা শব্দের অর্থ কি, এটা আমরা দেখি। এইগুলোর জন্যই আমরা অভিধান মূলত ব্যবহার করি। তো এছাড়াও অভিধানের অনেক কাজ আছে। তো এখন বাংলাদেশের প্রথম যে অভিধান, এটা আপনারা জানেন, এর আগে আমি বলেছিলাম ক্লাসে, ওই যে পর্তুগিজ পাদ্রির যে অভিধানটি, এটা আর আমি এখন বললাম না। এখন ছোট আকারে যেহেতু এই বইতে আছে, এটা আগামীতে আপনারা মনে করে এই অভিধান সংক্রান্ত একটা লেখা আমার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন, মনে করে, মনে থাকবে? জি স্যার। যারা ইন্টারেস্টেড, অর্থাৎ যারা পড়তে চান, মানে নম্বর পাওয়ার জন্য না, জানার জন্য। যদি এরকম কেউ থাকেন, এক একজন, অদ্ভুত ব্যাপার, সবাই তো নম্বর পাওয়ার জন্য ছোটে আজকাল, সবাই A+ পায়, কিন্তু বর্তমানকার লেখাপড়ার অবস্থা কেমন, এটা আমরা সবাই কম বেশি জানি। এটা আপনাদের দোষ না, দোষ পরিস্থিতির। যাই হোক, এটা থেকে নিশ্চয়ই হয়তো উত্তরণ ঘটবে। তা আপনারা যারা নম্বর পাওয়ার জন্য পড়ছেন না, জানার জন্য পড়বেন, আমার কাছে আসলে আমি একটা অভিধানের উপরে খুব ছোট আগের একটা লেখা আপনাদেরকে দিয়ে দেব, তারা পড়বেন, তাহলেই হবে। তাহলে বোঝা যাবে যে কোন অভিধান কেমন, অভিধান কখন থেকে তৈরি হলো, কেন তৈরি হলো, এগুলো সবকিছুই সেখানে আপনারা পাবেন আশা করি, অল্প কথায়। এখন এখানে জ্ঞান বিজ্ঞানের প্রসার ও চর্চা থাকে, নানা শ্রেণীর অভিধানের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করেছে। আপনি যদি একটা কিছু লিখতে বসেন, মনে করেন যে আপনি একটা কিছু লিখবেন, সৃষ্টিশীল কাজ করবেন, আপনি একটা কবিতা লিখছেন, আপনি দেখেন তো, সেরা সেরা কবি যাদেরকে আমরা মনে করি, তাদের কবিতার যে শিরোনাম আপনারা দেখেছেন, কত চমৎকার। জি স্যার। অর্থাৎ একটা নামটা দেখলে একটা আকর্ষণ লাগে, যে এইটা আমি একটু ধরে দেখি, পড়া তো পড়ে, তাই না? এই যে নামগুলো দেওয়া, তারপরে দেখেন যে কবিতার মধ্যে, গল্পের মধ্যে হয়তো মোক্ষম একটি শব্দ কবির খুবই প্রয়োজন, সেটা মানে হচ্ছে না, উনি উনি পাচ্ছে না। যে হয় না, একটা শব্দের অনেক অর্থ থাকে, তো অর্থ হলেই তো হবে না, ওই শব্দের নান্দনিকতা থাকতে হবে। নান্দনিকতাটা কি? শব্দে কিছু কিছু শব্দ আছে না, মনে করুন যে কোনো এক সময়, নিজের কথা বলতে ঠিক না, যাই হোক, একজন লেখক লিখছিল, তো লেখার পর একটা বইয়ের নাম উনি দিলেন ছায়া মাধুরী, তাই তো? এটা বেশ আগের লেখা। তো ছায়া মাধুরী
এটা কিন্তু দুটো শব্দ আছে এখানে। তো তাহলে পরে একটা, বা শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো দেখেন, তাদের নাম, বঙ্কিমের উপন্যাসের নাম, কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম দেখেন, তারপরে মীর মোশাররফ হোসেনের দেখেন, আহ, তারপর সাম্প্রতিক কালে হুমায়ুন আহমেদের নাম দেখেন। এই যে তারা কি করে, সব শব্দই কি তাদের ভান্ডারে থাকে? কখনোই না। তখন তারা অভিধানের শরণাপন্ন হন। কিন্তু এককালে অভিধান যখন ছিলেন না, তখন কি করতেন? তখন পণ্ডিত শ্রেণী ছিল, পণ্ডিত বন্ধুরা ছিল তার কাছে, তাদের কাছ থেকে এটা গ্রহণ করতেন। তা আজকাল আমাদের খুব সহজ হয়ে গেছে যে আমরা এখন ইংরেজি টু ইংরেজি, বাংলা থেকে বাংলা টু বাংলা, ইংরেজি বাংলা, তারপর আরবি, বাংলা, ইংরেজি, অর্থাৎ বিভিন্ন জ্ঞান শাখা, ফার্সি, আরবি, বাংলা, বিভিন্ন জ্ঞান শাখার অভিধানগুলো কিন্তু আমরা এখন পাই। এই যে পাওয়াটা, এটা হলো যে ওই ভাষা নির্মাণের জন্য অভিধানকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন যে অভিধান দেখলেই মনে হয় যে সেখানে কঙ্কাল কিছু শব্দ সাজানো আছে, কিছু অর্থ আছে। আসলে কিন্তু তা না। এটাকে আপনারা যখন মাধুর্যময় করে তুলবেন, তখন কিন্তু এটার কাজ কাজ দেয়। আজকাল অনেকেই অভিধান দেখে না। এটা খুব, আপনাদের সবার কাছে নিশ্চয়ই অভিধান আছে। আরেকটা বিষয়, একটা অভিধান থেকে আর একটা অভিধানের বানানের পার্থক্য থাকতেই পারে। অভিধান নিশ্চয়ই কোনো ধর্মীয় গ্রন্থের মতো নয়, এটা মনে রাখতে হবে। আর প্রতিটা অভিধান কিন্তু চেঞ্জ হয় ভাষার সাথে সাথে। প্রত্যেকটা অভিধান বানান কিন্তু চেঞ্জ হয়, কিছু শব্দ নতুন আসে, কিছু শব্দ কিন্তু কখনো কখনো বাদ দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। অনেকেই আমরা যে দেখি, এই দীপ্তি নাকি, এটাকে একটু মিউট করতে হবে। তে কখনো কখনো আমরা দেখি যে এটা অমুক অভিধানে আছে, কোনো অসুবিধা নাই। প্রকাশনাটা কি, কে সম্পাদনা করেছেন, কারা করেছেন, কত সালে বেরিয়েছে, এটা সর্বশেষ এডিশন কিনা, এই এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো তাহলে আমরা দ্বিভাষিক অভিধানটা কি, এটা ছোট করে দেওয়া আছে যে এই ধরনের অভিধান এক ভাষার শব্দ অন্য ভাষায় সেই একই জাতীয়র যে অনুবাদ থাকে, সরাসরি অনুবাদ আর কিচ্ছু না। এই ধরনের, যেরকম ইংরেজি, এখানে একটা অভিধানের নাম দেওয়া আছে ইংলিশ টু ইংলিশ। একভাষিক অভিধান যদি আমরা বলি, এই জাতীয় অভিধান কেবল একটি বিশেষ ভাষার শব্দই গ্রহণ করা হয়, সেসব শব্দের সংজ্ঞার্থ সমার্থ শব্দ দেখানো হয়। এটা কিন্তু খুব সহজেই, যে আমাদের বাংলা ভাষার যে শব্দগুলো আছে, সেটা কিন্তু এই ধরনের অভিধান অধিকাংশই। উচ্চারণ অভিধান, আমরা যে, যারা আপনারা ভালো আবৃত্তি করেন, সুন্দর করে কথা বলেন, কিংবা আপনারা টেলিভিশনে উপস্থাপনা করবেন, সংবাদ পাঠ করবেন যারা, বা নাটক করবেন, এরকম হয় না, বা সুন্দর কথা বলা, তাদের কিন্তু খুব সহজেই যদি নিজেদের মধ্যে আঞ্চলিকতা অর্থাৎ উপভাষাগত যে বৈশিষ্ট্য আছে, এটাকে পরিহার করার জন্য কিন্তু উচ্চারণ অভিধান খুবই কাজে দেয়, তাই না? যে আমরা এই যে এ ক, এক লেখি, আমরা বলি এক, কেন বলি, তাই না? আমরা ব্যক্তি বলি, অনেকে বলে ব্যক্তি। এই যে উচ্চারণগুলো হয়, এটা অনেক সময়
এই যে উচ্চারণ যে অভিধান আমরা দেখি না বলে এইগুলো হয়, খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে এইগুলো কিন্তু গ্রহণ করতে পারি। তো বাংলা ভাষাও কিন্তু উচ্চারণ অভিধান আছে, আপনারা এগুলো ভালো করে একটু পড়ে নেবেন। এই অভিধানের ক্লাস নেওয়া হয়নি বলে একটা ক্লাস আমরা নিচ্ছি আর কি, আমরা করছি। সমার্থ অভিধানটি কি? সমার্থ অভিধান হলো কি, যে সম্পর্কিত এবং অভিন্ন অর্থ বহন করে এমন শব্দগুলি যদি থাকে, সম্পর্কিত এবং অভিন্ন অর্থ বহন করে এমন শব্দ যেই অভিধানগুলোতে সজ্জিত থাকে, সেটাকেই আমরা সমার্থ অভিধান বলবো। এই যে আপনারা সমার্থ শব্দ পড়েছেন না? নিশ্চয়ই পড়েছেন। বিপরীতার্থক সব শব্দ পড়েছেন আপনারা। তবে ওইগুলো পড়েছেন আপনারা গ্রামারে, ট্র্যাডিশনাল গ্রামারে কিছু উদাহরণ থাকে সেই জন্য পড়েছেন, কিন্তু এর কিন্তু পৃথক পৃথক অভিধান আছে। আপনারা কিন্তু এগুলো দেখে নেওয়া ভালো। বানান অভিধান এটা সব থেকে জনপ্রিয়। এই বানান নিয়েই কিন্তু আমরা অভিধান বলতেই বানানের বাইরে যেতেই চাইনি। লিখিত ভাষায় বানান বৈচিত্র্যকে স্বীকার করলে ভাষার সমতা বিধান দূর হয়ে পড়ে। এই অবস্থায় একই শব্দের একাধিক বানান ব্যবহার করা সঙ্গত নয়। তাহলে কি হয়? শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু খুব বড় সমস্যা, অন্যদের জন্য সমস্যাটি প্রবল। কোন বানান শুদ্ধ, কোনটি ব্যাকরণের সূত্র অনুমোদন করে না, এইসব বিষয় কিন্তু প্রায় দ্বিধায় পড়তে হয়। লিখিত ভাষার এই বিশৃঙ্খলা দূর করে বানানের সমতা আনাই সেজন্য বানান অভিধান রচনার লক্ষ্য। ইংরেজি ভাষার শব্দগুলি সব অভিধানেই একই বানানে কিন্তু দেখা যায়, কিন্তু আদিতে এরকম ছিল না। আপনারা জন বিমসের প্রস্তাবে কিন্তু এটা আমরা পড়েছিলেন, মনে আছে? যে ইংরেজি ভাষায় কিরকম ছিল আপনাদের বইতে জন বিমসের প্রস্তাব আছে। এটা আপনারা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন, তাহলে এই উত্তরগুলো সবই ওখানে আছে। তা বানান অভিধানের আগে যেটা প্রয়োজন হয়, যে কোনো ভাষা প্রথমে বানান রীতি ঠিক করে নিতে হয়, এবং সেটা সর্বমহল গ্রহণ করলো কিনা এটাও গুরুত্বপূর্ণ। যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান অভিধান হওয়ার, বানান ঠিক করার পরে দেখেন যে বাংলা বানান অভিধান কিন্তু প্রকাশিত হয়েছে, বাংলা একাডেমি থেকেও প্রকাশিত হয়েছে বানান অভিধান। এগুলো পৌরাণিক অভিধান কি? পৌরাণিক অভিধান হলো যে পুরাণ শব্দের অর্থ প্রাচীন, অর্থাৎ পুরাতন, অনাদিকালের। সে অর্থে পৌরাণিক অভিধানে প্রাচীনকালের ঘটনাই স্থান পায়, কিন্তু পুরাণের অর্থ আরো ব্যাপক এবং প্রসারিত। ভারতীয় পুরাণের কথা বললে বৈদিক যুগের কথা জনশ্রুত প্রথমেই আসছে, অর্থাৎ প্রাচীন কালের যে সকল ঘটনা বলে থাকে, যেরকম গ্রিকদের ঘটনা, রোমক জাতির ঘটনা, এই যে ঘটনাগুলো মানুষের জানতে ইচ্ছে করে, প্রাচীন যুগের যে সকল বিষয়গুলো থাকে এই নিয়ে যে অভিধান সেটাকে বলে ঐতিহাসিক অভিধান। ঐতিহাসিক অভিধান যা ঘটে গেল তাই কিন্তু ইতিহাস। কিন্তু সব ঘটনায় কি আর ইতিহাসে স্থান পায়? কাল বলে দেবে, কালের নিরিখ শত শত বৎসর পরে বলে দেবে যে কোনটা কালের নিরিখে টিকবে, কোনটা কালের নিরিখে টিকবে না। তো এই যে টিকা না টিকা, এটাই কিন্তু ইতিহাসবিদরা অনুসন্ধান করেন। তো ইতিহাসের ঘটনা ধারা এবং ঐতিহাসিক ব্যক্তিদের আশ্রয় করে রচিত অভিধানই হচ্ছে ঐতিহাসিক। এক্ষেত্রে সমাজ কাঠামো যারা পাল্টে দেয়, তারপরে ধর্মীয় থাকতে পারে, অর্থাৎ মানব কল্যাণের জন্য যারা অনেক কিছু করেছেন, আহ, অনেক তথ্য আমাদের সামনে যেগুলো আসে, এই যে
ব্যাপক পরিবর্তন, এইগুলোই কিন্তু ঐতিহাসিক অভিধানের মধ্যে থাকবে। এনসাইক্লোপিডিয়া একজন বলেছে, প্রথমেই বলেছিল, এটা হলো যে মানবীয় জ্ঞানের সবকিছু এই এনসাইক্লোপিডিয়াতে পাওয়া যায়। মানবীয় জ্ঞানের সবকিছুই কিন্তু এখানে আছে, সন্নিবেশিত আছে। ওটাকে বলে সোজা কথা বিশ্বকোষ। এই গ্রন্থ জ্ঞানের সকল শাখাকে আশ্রয় করে বা কোনো বিশেষ বিষয়কে উপযোগ্য করে রচিত হতে পারে। অর্থাৎ একটা এরিয়া নিয়ে সকল বিষয় যেমন থাকতে পারে, আবার একটা বিশেষ শাখার জন্য কিন্তু হতে পারে। এই গ্রন্থ জ্ঞানের সকল শাখাকে করতে পারে, আবার বিশেষ উপযোগ করতে পারে। তাহলে মানুষের জানা মতে প্রথম এনসাইক্লোপিডিয়া রচিত হয় প্রাচীন গ্রিসে। কততে? মাত্র ৭৯ অব্দে। তাহলে ইংরেজি ভাষায় কিন্তু তার বহু কাল পরে এনসাইক্লোপিডিয়া রচিত হয়েছে। লেক্সিকন টেকনিকাম সেটা হলো ১৭০৪ খ্রিস্টাব্দে। তো এখানে কারা কারা এনসাইক্লোপিডিয়ার কাজ করেছেন সেই বিষয়গুলো এখানে আছে, এটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। এগুলো জানা থাকা ভালো, না হলে আপনারা এই বাংলা ভাষা ও সাহিত্য পড়লেন, এই বেসিক জিনিসগুলো জানলেন না, তাহলে তো হলো না। জনপ্রিয় অভিধান। ১৯ শতকের শেষের দিকে ব্রিটেনে অভিধান রচনার বৈচিত্র্য আসে। সহজে আসলে কি, যে আগে অভিধান বলতে বিশাল কিছু বোঝাতো, অনেক বড় একটা গ্রন্থ, সে লাইব্রেরিতে যেতে হবে, এটাই ছিল। কারণ হলো যে মুদ্রণ যন্ত্র তো, এখন কাগজের যে ব্যবহার, আগে তার এরকম কাগজ ছিল না আসলে। তো তারপরেও যে বিশেষ করে ১৯ শতকে আমরা লক্ষ্য করি যে ব্রিটেনে অভিধান রচনার ধারায় বৈচিত্র্য আসে। সহজে ব্যবহারযোগ্য এবং বহনযোগ্য করার উদ্দেশ্যে সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক অভিধান পরিণত প্রকাশিত হয়। অর্থাৎ যেটাকে দেখেন, অনেকে পকেটের মধ্যেও কিন্তু অভিধান নিয়ে যেতে পারে, তাই না? তো এই যে জনপ্রিয় অভিধান, যেরকম চলন্তিকা, বাংলাদেশের যে এরকম সংক্ষিপ্ত বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা একাডেমির যেটা সংক্ষিপ্ত বাংলা অভিধান, এই অভিধানটি মূলত বাংলা একাডেমি ব্যবহারিক যেটা বাংলা অভিধান, বিশেষ করে ১৯৫২ পরবর্তীকালে কিন্তু আহ ভাষা আন্দোলনের পরবর্তীকালে যখন আহ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, এবং তার সাথে তৎকালীন যে বাংলা উন্নয়ন বোর্ড ছিল, পূর্ববঙ্গ বাংলা উন্নয়ন বোর্ড ছিল, এটা কিন্তু একীভূত হয়, এবং সেখান থেকে অনেক বড় বড় কাজ হয়েছে। তো সে এই বাংলা একাডেমি কিন্তু প্রথম উদ্যোগ গ্রহণ করে। এর আগে কিন্তু আমরা সবাই ইন্ডিয়ান অভিধানই কিন্তু আমরা পড়তাম, আমরা কলকাতার অভিধান পড়তাম। কিন্তু এখন বাংলা একাডেমি বেশ কাজ করেছে, সেজন্য আমাদের বাংলা একাডেমির অভিধানগুলো আমরা পেয়ে থাকি। এটা খুব ভালো কাজ করেছে। বিশেষ করে আহ প্রত্যেকটা সাইডেই কিন্তু বাংলা একাডেমি অভিধানের উপরে ভালো কাজ করেছে, যদিও পরিভাষার উপরে কোনো কাজ করতে পারেনি, অভিধানের উপরে ভালোই কাজ হয়েছে। তে তখন কিন্তু প্রথম যেটা বাংলা একাডেমি বড় একটি কাজ করে, সেটি হলো ব্যবহারিক বাংলা। এই ব্যবহারিক বাংলা অভিধান কিন্তু সর্বজন গৃহীত এবং সর্বজন স্বীকৃত অভিধান, এইটারই সংক্ষিপ্ত রূপ। সেখান থেকে নিয়েই কিন্তু আরো কিছু অ্যাড করে সংক্ষিপ্ত বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান প্রকাশিত হয়। এই সংক্ষিপ্ত বাংলা অভিধানটা কিন্তু জনপ্রিয় অভিধান, মনে রাখবে। এখানে ওগুলো নেই, আপনারা নোট করে নিলেই হবে। এছাড়াও কিন্তু আছে অনেক ধরনের অভিধান। আপনাদের কোনো প্রশ্ন আছে অভিধান সম্পর্কিত?
আচ্ছা, অভিধানের প্রয়োজনীয়তা কি পড়ানোর দরকার আছে? এগুলো আপনারা পড়ে নেবেন। এটার অভিধানের প্রয়োজনীয়তা। আচ্ছা, অভিধানের ব্যবহার এটা একটু পড়িয়ে দিই, ঠিক আছে? জি স্যার। অভিধানের প্রয়োজনীয়তা আপনারা নিজের এক নজর পড়ে নেবেন, পারবেন তো? জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা অভিধান অনেকেই একটি শব্দ খুঁজতে গেলে চট করে বের করে ফেলতে পারেন মুহূর্তের মধ্যে। আবার অনেকেই দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকে। তো সাধারণত অভিধান কিভাবে ব্যবহার করা যায় তাই হলো অভিধানের ব্যবহার রীতি। আমি খুব অল্প করে বলি, ছোট ছোট করে সাইডে দেওয়া আছে। এক্ষেত্রে দুটি রীতি উল্লেখ করা চলে। প্রথমটিকে বলে ক্লাসিক, আর দ্বিতীয়টিকে ইমেথিস্টিক বিশেষভাবে রীতি বলা হয়। আমরা কতক্ষণ গেল ক্লাসের বলো তো কেউ? স্যার 34 মিনিট গেছে। 34, 34 মিনিট। আচ্ছা, তাহলে আমরা আগাতে পারবো। তো জি স্যার। এখন সাধারণত একটা সিম্পল একটা নিয়ম হচ্ছে কি, যে ভাষার অভিধানই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো ভাষা জানা নেই যে সে ভাষার স্বরধ্বনি নেই এবং ব্যঞ্জন ধ্বনি নেই। সব ভাষারই এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আছে। আবার ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাংলায় স্বরধ্বনি কয়টা আপনারা তো জানেন, তাই না? বলেন তো কেউ, এনিওয়ান জানেন বাংলায় স্বরধ্বনি কয়টা? 11টা স্যার, 11টা। মারছে, মাশাআল্লাহ। আর কেউ? আর কেউ বলবেন? 10টা। সর্বনাশ করছে রে, এটা তো দেখি আরো ক্লাস নিতে হবে। স্যার 25টা স্যার। স্যার 7টা। গুড, 7টা। এটা তো পড়ে আসার কথা সবারই। শরীফুল বলেছে না, কে বললো 7টা? স্যার আমি প্রশ্নটাই শুনি নাই। স্যার আমি বলেছি শরীফুল। আচ্ছা, 20টা কে বললো? 20টা কই থেকে পাইলো? আচ্ছা, ঠিক আছে, ও যা বলার বলেছে। স্বরধ্বনি হচ্ছে 7টা। স্বরবর্ণ কয়টা এবার বলতে পারবেন? জায়গা 11টা। স্বরধ্বনি। স্বরধ্বনি আর স্বরবর্ণ কিন্তু এক জিনিস না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো যাক, আমরা একদিন ওই ধ্বনি নিয়ে একটা ক্লাস নিয়ে নেব, অল্প কথায় আপনাদেরকে কিছু শিখিয়ে দেব। তো এখন দেখা যায় যে যে ধ্বনি ভিত্তিক না হয়ে বর্ণভিত্তিক কিন্তু বিন্যাস ক্রমটা সাজানো থাকে। যেরকম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্রম অনুসারে সজ্জিত থাকে। এই রীতি সুবিধা এই যে এতে সহজে পাঠক এবং ব্যবহারকারী তার শব্দ বা বিষয় খুঁজে পায়। আমাদের সবারই মনে থাকে ABCDEFGH, এরকম তো সবার মুখস্থ থাকে একটার পর একটা, বাংলাতেও তাই। এই যে মুখস্থ থাকে এবং যারা ব্যবহার করেন এই যে বর্ণগুলো, এগুলো দেখে দেখে কিন্তু তারা শব্দগুলো বের করেন। এরপরে কি থাকে, অভিধানের শব্দগুলি অন্তর্ভুক্তির পরই এইগুলির অর্থ দেওয়া থাকে। এই পর্যায়ে একই অর্থ প্রকাশ করে এমন শব্দগুলি গ্রহণ করা হয়। দেখবেন যে যে শব্দটি আপনি দেখছেন, এই শব্দটি কিভাবে উৎপন্ন হয়েছে সেটা যেরকম দেওয়া থাকে, এরপরে ওই শব্দের আরো কি কি অর্থ থাকে, ওই শব্দ ছাড়া ওই শব্দের মতো কি শব্দ হতে পারে, ওটা বিশেষ্য কিনা, ওটা বিশেষণ কিনা, ওটা ক্রিয়া বিশেষণ কিনা, এই সবগুলোই কিন্তু দেওয়া থাকে। এগুলো আপনারা দেখবেন। দ্বিতীয় রীতিকে বলা যায় হচ্ছে কি জানেন, এটা বিশেষ রীতি, ইমপ্রেশনিস্টিক রীতি। এক হিসেবে প্রতিটি অভিধানই স্বতন্ত্র। এমনকি একই বিষয়ে একাধিক অভিধান রচিত হলেও সেসব অভিধানের স্বাতন্ত্র্য রয়েছে। অভিধান প্রণেতা বা সংকলক যারা করেন তাদের কিন্তু
তারা চান যে তাদের অভিধানগুলো আগের মতো যেন না হয়, এটা স্বতন্ত্র থাকে। এই জিনিসগুলো তারা মাথায় রাখে। এখন যাক বানান, এই অভিধানে মূলত কলকাতা আমাদের যেরকম বাংলা একাডেমি প্রমিত বানান রীতি কিন্তু থাকে, এরপরে সাধু চলিত রূপ থাকে। এছাড়া কি থাকে জানেন, যে বিভিন্ন চিহ্ন থাকে। এই চিহ্নগুলো কিন্তু আমাদের দেখে নিতে হয় যে ওই যে অবলিক চিহ্নটা কি, কেন দিয়েছে, শব্দের অন্তর্ভুক্তি কিভাবে হয়েছে, অথবা থাকে, দুই থাকে, তিন থাকে, এরকম চিহ্ন থাকে। শব্দার্থ নির্দেশ, অভিধানের শব্দগুলির অর্থ বোঝানোর জন্য সেগুলোকে প্রচলন অনুসারে পর পর সাজানো হয়েছে। কিছু ক্ষেত্রে এই পদ্ধতির ব্যতিক্রম লক্ষ্য করা যাবে। অর্থ ও সমনাম অর্থাৎ সিনোনিম কমা চিহ্ন দ্বারা পৃথক করা। আচ্ছা, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে দেখবেন আপনারা, যুক্ত ব্যঞ্জনটা কিন্তু আমরা কিন্তু যেভাবে পাচ্ছি এভাবে কিন্তু পাওয়া যায় না, এর কিন্তু পাওয়ার একটা কিন্তু নিয়ম আছে। পদনাম, পার্টস অফ স্পিচ, যেটা প্রতিটি পদের নাম অভিধানে দেওয়া হয়নি। যেসব শব্দের পদনাম মূল থেকে জানা যায় কেবল সেগুলোর নাম দেওয়া হয়েছে, যেমন নিষাদ, প্রাচীন, বন্য জাতি, এরকম আর কি। অর্থাৎ পদনামটা সবসময় যে দেওয়া হয়েছে তা না। ক্রিয়ারূপ, ক্রিয়ার সমস্ত রূপ অভিধানে দেখানো প্রয়োজন, কিন্তু বাংলা ভাষায় এর ক্রিয়ারূপ গুলো কিন্তু সব সময় যে একরকম দেওয়া হয়েছে তা কিন্তু না। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো তো আমরা বলেছি, আপনি একটু ভালো করে পড়ে নেবেন। আর অভিধান সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? স্যার না, তবে অন্য একটা বিষয়, হ্যাঁ একটা প্রশ্ন ছিল আর কি স্যার। এই বলেন তো। স্যার সেটা হচ্ছে ইংরেজিতে ফনেটিক্স আছে হচ্ছে 44টি। আপনি যে ধ্বনি নিয়ে যখন কথা বললেন তখন আমার মনে হচ্ছে, স্যার বাংলায় তাহলে ফনেটিক্স আছে কয়টি? ফনেটিক্স এর ক্লাস একদিন নেব, তবে একটা ব্যাপার কি, যে কোনো ভাষার সাথে কোনো ভাষার কিন্তু মিল হবে না, ঠিক আছে? জি স্যার। ধ্বনি তো আপনার আপনার ফনেটিক্স এর ক্লাস এটা নেওয়া করা হবে, তখন এটা ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে স্যার। পৃথিবীতে এমনকি ভাষা পরিবার, ইংরেজি ভাষার যে ভাষা পরিবার আর বাংলা ভাষা ভাষা পরিবার এক পরিবারভুক্ত কি, আপনারা দেখবেন, আপনাদের বইয়ে দেওয়া আছে, চার্টে দেখবেন যে এইটা দেওয়া আছে কিরম। কয়টা বাজে রে বাবা? স্যার 8টা 41। 8:41 স্যার। তাই? শোনেন, প্রায় 41 মিনিট হয়ে গেছে। আচ্ছা শোনেন, সামনের ক্লাস, সামনে বুধবার ক্লাস আমি নিতেও পারি নাও নিতে পারি। যদি নিয়ে আলহামদুলিল্লাহ, না নিলে পরে রোববারে ক্লাস হবে, মনে থাকবে। স্যার এই আর শুক্রবার কি আপনি অফলাইনে ক্লাস করবেন না? না, এই শুক্রবার আমি এখানে আসবো না, আপনাদের উপস্থিতি খুবই খারাপ। অনলাইনে বাকি ক্লাস এই করব। শুক্রবার আমরা সবাই আসতে চাচ্ছিলাম। না, এই শুক্রবার থাকার সম্ভাবনা কম আছে আমার। সবাই আচ্ছা আসবেন? চেষ্টা আচ্ছা, করেন স্যার। আচ্ছা আসবো সবাই তো আমরা আসলে, সবাই ইনশাল্লাহ। সবাই আসলে জি কবে স্যার, আসবেন? আসবো শুক্রবারে। আচ্ছা, সেটা এই শুক্রবার না, আমি বলে দেবো, আচ্ছা আচ্ছা, আমি ঠিক বলে আছে দেবো। স্যার, থ্যাংক ইউ। স্যার আমাদের তাহলে ক্লাস আর বাকি আছে কয়টা স্যার? ক্লাস আপনারা যতগুলো করতে চান, ক্লাস তো বাকি ক্লাস প্রায় শেষ না? আজকে কততম ক্লাস গেল? 22 22। 22তম আর ক্লাস। আর তো দুটো ক্লাস আছে, তো দুটো ক্লাসে কি শেষ হবে? একটা রিভিশন ক্লাস নিয়ে দেবো আপনাদেরকে জি স্যার। আমি। এখন আপনাদের কিছু বেসিক জিনিস, এই যে এটা আর একটা হলো কি, অনুবাদ সম্পর্কে আপনারা কিছু জানেন? অনুবাদ কাকে বলে? না স্যার স্যার। না, এ ব্যাপারে অনেকদিন আগে পড়ছিলাম স্যার, এখন মনে নাই আপাতত। আচ্ছা, গুড, এই যে আপনি পড়েছেন তো, মাশাআল্লাহ। এই যে পড়াটাই ভালো। তো অনুবাদ সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপরে বেসিক যে সংস্কৃত ভাষা কেন মৃত ভাষা, এইগুলো ফিনিশিং ক্লাসগুলো নিয়ে নেওয়া হবে দুটো ক্লাসের মধ্যে। তারপরে ফাইনালি একটা ফিনিশিং ক্লাস নিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি আপনাদের সবার জন্য। জি ওকে স্যার, স্যার। দোয়া স্যার রাখবেন স্যার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। স্যার আগামী ক্লাসে কি পড়ানো হবে? আগামী ক্লাসে জি স্যার। ওই যে ইয়েটা ওই কি যেন বললাম যে আমাদের ওই যে অনুবাদ। অনুবাদটা একটু পড়িয়ে দেব। স্যার এটা অনুবাদটা কি আচ্ছা, আপনার ইংলিশ আর থেকে একটা বাংলা? আচ্ছা স্যার আচ্ছা শোনেন ইংলিশ আমি থাকবে আমি বলি বাংলা অনুবাদ না এরকম? না 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 না, আমি একটা কথা বলি। আচ্ছা জি স্যার। আপনাদের একটা প্রবলেম হয় দেখি প্রায় আপনারা আপনারা যখন চাকরির দরখাস্ত করেন আপনাদের দরখাস্ত গুলো হুবহু ঠিক মতো হয় না। তে এই মানে দরখাস্তর উপরে বা এইগুলো এর উপরে কি একটা ক্লাস নিব বলেন তো আপনারা তো বলেনও না যে স্যার এইগুলো একটু নিয়ে নেন, জি স্যার এটা কি ক্লাস দরকার নেওয়া আছে হয়। কিনা? জি স্যার স্যার নিয়ে নেন, স্যার সমস্যা এক্সামে নেই। স্যার দরকার আমি জি স্যার বলতে স্যার এগুলোর চাচ্ছিলাম উপরে একটা এক্সামের ক্লাস আগ নিয়ে পর্যন্ত নেওয়া দরকার, কিভাবে বেসিক গুলো একটু হচ্ছে নেবেন। গিয়ে এটা শুরু করতে হয়, বেসিক কিভাবে তো কোনটা তোমাদের লিখতে হয়। আপনাদের দিক থেকে একটা দিনও শুনি না যে স্যার এইটা একটু আমাদের জানতে ইচ্ছে করে। আজ পর্যন্ত আমি তো খুশাই খুশাই আমি তো আপনাদের বলে বলে ক্লাস করাই। স্যার আপনি তো হচ্ছে গিয়ে আপনার শিডিউল পড়াচ্ছেন, সো শেষ হয় বাবারা নাই তো এজন্য আমরা আমার কিছু কোনো বলি না। আমার আমার কোনো শিডিউল নেই। আপনারা এসেছেন শিখার জন্য। আচ্ছা শিডিউল কেন? এটা কোনো শিডিউল নেই। যেটা জানেন না কি কি আপনাদের আর জানতে ইচ্ছে করে একটা নোট করে আমাকে আপনাদের গ্রুপ আমাকে একটু জানালেই হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার স্যার। এখানে তো অনেকগুলো অভিধানের কথা উল্লেখ করেছেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ কোনগুলো স্যার? ওখানে একটাও গুরুত্বপূর্ণ না, আবার যদি মনে করেন সবগুলোই গুরুত্বপূর্ণ। ডিপেন্ড করছে যে আপনি কোনটাকে কিভাবে গ্রহণ করবেন। এটা শুধু পড়া হয়েছে যে অভিধান কাকে বলে, প্রকারভেদ এগুলোই। এটা তো অভিধান তো এখানে নাই। তো ঠিক আছে, শুভরাত্রি। আপনারা ভালো থাকুন। আর সবাই শোনেন, আপনাদের পরীক্ষা যেদিনই হোক আপনারা আপনাদের নোট করে রাখবেন যাতে ভুল না হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। শুভরাত্রি, ভালো থাকেন সবাই। শুভরাত্রি শুভরাত্রি। স্যার।